নমস্কার। নতুন বছরের শুরুতেই আমাদের শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি আগামী দিনগুলি যেন আপনাদের খুব ভালোভাবে এবং সুস্থভাবে কাটে। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের কাছে একটি পরিবারের মতো। গত বছর আপনারা আমাদের তারানাথ সিরিজটিকে প্রচুর ভালোবাসা প্রদান করেছেন, তাই এই বছরের শুরুতেও আপনাদের কাছে নিয়ে এলাম তারানাথ তান্ত্রিকের আরেকটি রোমাঞ্চকর গল্প, বিরাজবালা। আশা করি গত বছরের মতো এই বছরও আমরা আপনাদের কাছে সমান ভালোবাসা পাব। গল্পের লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে 1947 সালের 15ই অক্টোবর এবং মৃত্যু 2000 সালের 18ই জুলাই। গল্পে প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী, বিরাজবালা, রাঙা কাকা এবং রাঙা কাকিমা। গল্প পাঠে এবং তারানাথের ভূমিকায় সায়ন, কিশোরী এবং রাঙা কাকার ভূমিকায় আমি রিতম, বিরাজবালার ভূমিকায় রাইমা, রাঙা কাকিমার ভূমিকায় দেবারতী। অন্যান্য চরিত্রে ত্রিদীপ, সায়ন, রাইমা। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বিরাজবালা। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে খুব ইচ্ছে করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘ চারিদিক অন্ধকার করে এলো। এমন সময়ে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেও একটা উপভোগের জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি। পেছন থেকে কে যেন বলে উঠল, এই যে তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশায় ধরিয়ে দিয়েছে। কি বলো? বললাম, তুমি তো তারানাথের গল্প বিশ্বাসই করো নাহি, তাহলে আসো কেন? কে বলল বিশ্বাস করি না? ওহে, তুমি তো কেবল গল্পের মধ্যে বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়। ওই দেখো, জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনে গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতে ঠেলে উঠেছে পাশের বাড়ির দেয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পেছন ফিরে বলল, এই যে তোমরা এসো এসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে। দিনটা এমন, গল্প শোনার লোক কি ছাড়া যায়? সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসে পড়লাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল,
জানো, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল আজ। এইরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গে টপ টপ করে আম পড়তে শুরু করতো গাছ থেকে। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। এক বছর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ত। সোদা মাটির গন্ধ উঠতো চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম চিবিয়ে খেতাম। আর কিছু না, শুধু কাঁচা আম। কিন্তু জানো, তাই কি মধুর লাগতো। না, সেসব দিন আর কিছুতেই ফিরবে না। কিশোরী দেখলো তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যাচ্ছে। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজ একটা গল্প বলুন না। বলবো বলবো, আগে একটু চা হোক। চারি, মা 3 কাপ চা দিয়ে যা তো। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তপোষে জমিয়ে বসে বলতে লাগলো, আহ, আমরা গ্রামের ছেলে, বুঝলি। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ি 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ কি? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে চোখ ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। সত্যি, আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে খুব ইচ্ছে করছে জানো। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে। তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাবো ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে। সুখ দুঃখ সব সহ্য করতে করতে আবার বড় হয়ে উঠব। কিশোরী অনেকক্ষণ ধরেই উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা 3টি প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তথ্যের আলোচনা ভালো লাগে? এই সময়ে ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই না হে? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে? না, বেশ, গল্পটা শোনো তবে। প্যাকেট থেকে একটা পাশিংশ ধরিয়ে তারানাথ গল্প শুরু করলো। তোমরা তো জানোই, আমি 51 পরিবারের মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 খানা পাত পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙ্গা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3 কি ক্লাস 4 অব্দি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারে জ্বালানি কাঠ চিড়ে দিচ্ছেন। অবসর সময় বলে কিছুই ছিল না যেন, সব সময় কিছু না কিছু করছেন উনি। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতে রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকরি বা ব্যবসায়ী হবার দরকার হতো না, যা হোক খাবার সংস্থান থাকলেই চলত। তাছাড়া বাবা কাকারা বোধহয়
কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণী না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যে বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসি মুখে। উঁচু গলায় কথা বলতে যেন জানতেনই না। এমন মানুষকে কেই না ভালোবাসবে। বাংলা বিহারের একেবারে শেষ প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগাঁয়ে সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সব চাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তারই সঙ্গে দুপুরবেলা শুয়ে গল্প শোনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারুর মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। পাড়াগাঁয়ে নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতনই তার চালচল। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সে একটা ঘটনা আমাদের হঠাৎ খটকা লাগায়। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারে নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পর পর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছে। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? কাকিমা রাগ করে বললেন, বকিস নে তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের কিনা খালি এটা খাবো আর সেটা খাবো। পুজোর সময় বুঝি অমন বলে? ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাবার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা। মেয়েদের অত খাই খাই করতে নেই। ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হয় গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসে জল আজ বদলে দিতে ভুলে গিয়েছে। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুলেছে। এ কি, জল কই? এ তো গেলাস ভর্তি তালের বড়া, সদ্য ভাজা তো দেখছি, এখনো গরম রয়েছে। এই নিয়ে সেই দিন খুব হই হই হয়েছিল। হবারই কথা, বন্ধ ঠাকুরঘর। কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছিলেন। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজ হয়তো আগে থেকে গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, এত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেবার সাহস তার হবে না। সে যুগে এসব মানামানি খুব ছিল, জানো তো তোমরাও। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আবার এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ওমা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হবে। কিন্তু তখনকার দিনে পাড়াগাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসেবে গণ্য ছিল। লোকের বাড়িতে সব সময় মজুদ থাকতো না।
অনেকে আলু খেতও না। হাটের দিনে কেউ কেউ হয়তো শখ করে কিনে নিয়ে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ওবেলা রামু হাট থেকে এনে দেবে, তখন রাত্রিরে খেও। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা, এতক্ষণ একটু সময় পাওয়া গেল। ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ অত আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? আলু সেদ্ধ ভাতে? কই, আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখছি ভাতের মধ্যে ঘিচ ঘিচ করছে আলু। তা 10-12টা তো হবেই। আবার হই হই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারুরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথা থেকে? এরপরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। ঘরে সবারই মনে হলো বিরাজের একটা কিছু অতি অদ্ভুত ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িকী কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উপিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাবার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গেলেও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস বইতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। বিরাজ এ রাত্রে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রি, তখন বোধহয় হয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা ছেড়ে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন, এই বিরাজ, যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে বকুনি দিয়ে বললেন। এই, কি হয়েছে বল এক্ষুনি। সেইভাবে শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে গেল। সবারই একই প্রশ্ন, কি হয়েছে, এমন করছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্তি হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে ডাকতো না? বাইরে দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। ততক্ষণে বিরাজ অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ির বাইরে থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসে রে ওখানে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা, আমি। ছোট কাকায় বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মৃত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা? এত রাত্রে সবাই জেগে যে? কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পরপর কয়েক মাস কিছুই না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, যাবেন আমার জ্যাঠতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলে উঠল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না? কেন মা,
কেন যাব না? না, তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক, আজকের দিনটা বরং থেকেই যাও। বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক আহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে মা, এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পারিস বলতো মা? বিরাজ চুপ করেই ছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে বলে উঠল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিছু বলি না। আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ হন। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছে। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে। তারা কোনো দিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইকে এক্ষুনি গিয়ে বাড়ি দখল দেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে অবশ্য ঠিকই। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এইখানে কিছু জমি জমা কিনে সেটা কাকিমার নামে করবেন। তবে উইলের প্রবেশ নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস এখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থীর শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। যাওয়ার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন। বললেন, লক্ষ্মী হয়ে থাকবি একদম, কেমন? আমি কদিন বাদেই চলে আসব, তোকে কত গল্প বলবো। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসতো। সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তের ঘটনায় সবাই বেশ খুব খুশি হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে? দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই, সে তো আসেনি। কে বলল তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়ি থেকে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, বিরাজ, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিস? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস, বৌমা আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়। বাবা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, এই চুপ চুপ মা, কি দেখেছিস ঘুমের ঘোরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয় ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি?
পরের দিন বিকেলে মেজ কাকা যাবেন বলে ঠিক হয়, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলায় রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত। শেষ রাত্রে ট্রেনে নেমে হেঁটে এসেছেন, চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দরজায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র 3 দিনে জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আজ থেকে 1 সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছে। আরো শোনা গেল পুজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুর করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি ছোট্ট শহরে ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমাকে দাহ করা হয়েছে। কাকিমার মৃত্যুর পর আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেয়েছে। কিছুদিন সবারই মুখে ভীষণ, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলছে না, হাসছেও না, কিন্তু সব সুখের তীব্রতায় সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যায়। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো, মাঝে মাঝে হাসির শব্দও শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করতো, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস দীপ্তহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হতো। সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই দৌড়জোর করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞেস করলেন, এ টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা কিছু বললেন না। চুপ করে থাকলে তো আর চলবে না। কপালে যা ছিল তা হয়েছে। এই ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি কি বলি শোন, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করে দাও। বৌমার আত্মাও তৃপ্তি পাবে। বেশ, তো তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিনই ফিরে এলেন না। বছর ঘুরে এলো, রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবারই মনে একটা বেদনার চিন্তা হিসেবে বসেই রয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এই প্রসঙ্গই উঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারু আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হয়ে এসেছে। হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো। আমার আবার হাত জোড়া। যা তো মা বিরাজ,
একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ে আয় তো। একটু পরে বাইরের উঠোন থেকে বিরাজের গলার চিৎকার ভেসে এলো পর পর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন, বাইরের দিক থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। কি রে, কি হয়েছে? এমন চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে রাঙা কাকার ঘরের দিকটাতে দেখিয়ে বলল, ওইখানটায় রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়ে ছিল। সবাই চুপ। বিরাজ মিথ্যা বলবে না, আর তার বিশেষ ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা, কি যা তা বলছিস মা? অন্ধকারে ভুল দেখে থাকবি। না না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরেছিল, ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল ঘরে। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তা কি করে হবে? এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুজিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা। তখনকার মতো চাপা পড়ে গেল। এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কি বলছে। মা একবার জিজ্ঞেস করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে, দেখতে পায়, কিন্তু কথা কানে আসে না। তবে একটা জিনিস, কি? কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলে? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেরকম মুখ হয় ঠিক সেই রকম। এরই মধ্যে ছোট কাকা গিয়ে কোথা থেকে একদিন এক অদ্ভুত ওঝা ডেকে আনলে। লোকটাকে দেখে আমার মোটেও শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছিল। ওঝা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করলো। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপরে শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্ত। সে দক্ষিণা নিয়ে বিদায় হবার পর সেদিন বিকেলে বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দলানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছে, আর বিরাজ মেঝেতে বসে বিকেলে তরকারির জন্য উঠনো কুটছে। এমন সময় বিরাজ দেখলো লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছে। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই যে রাঙা কাকিমা যাচ্ছে। চিৎকার শুনে মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দলানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার কি একটা জিনিস রয়েছে। ও মা, একটা ডল পুতুল। মা বলাই বাহুল্য দলানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে ঠিক সেই রকম। এরপর ছোট কাকা আর একজন ভালো ওঝা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করলো। না বাবা, গুনিন এনো না। কেন রে? কেন ডাকবো না? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস 2-3 হয়তো কিছু হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটাও একটু একটু করে সকলের গা সওয়া হতে লাগলো।
প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানোই। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরু সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে আবার গুরু সন্ধানে বেরিয়ে পড়ি। এই সময়ে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ, আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিলেন। তারপর বরাকর নদীর ধারের শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি, কয়েকটা ক্ষমতায় শুধু পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ে তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দাওয়া কিছুই নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা, ফর্সা, ধপধপ করছে গায়ের রং, এক ডাল কালো কোকড়ানো চুল, ডানা ডানা চোখ। এ মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতে একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরি সেকেলে পাকা সোনার হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়সে জোর সংখ্যক বছর না হলে নাকি বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেল বেলায় চলে গেলেন। তারা সন্ধ্যার ট্রেন ধরবে। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেবার জন্য। সেদিনই রাত্রে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমা পাশেই শুয়েছিলেন। বিরাজের কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছে, আর বিরাজ ভয় পেয়ে কাঁদছে। মাঝরাত্রে ঘুম ভেঙে বিরাজ কি দেখতে পায় মশারি ঠিক বাইরে রাগা কাকিমা নাকি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছে, কিন্তু প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিভৎস মুখ রাগা কাকিমার হয়েছে। বিরাজ কেঁদে বলতে লাগলো, কেন বারবার আসছো রাঙা কাকি? কি বলবে? কি কষ্ট তোমার? উত্তরে রাঙা কাকিমা 2 হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেয়। সে হাতে ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময়ে ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরের দিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই, বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এই রকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে। পরে এই নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবারই মতামতির ওঝা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। বেদ বিতারণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগায়ে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধো বাধো ঠেকতে লাগলো।
তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন একদমই চাইছিল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবজ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছা করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে তা জোগাড় করতেও বিশেষ অসুবিধা হবে না। বামাবর্ত, শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছে শেকড়ের অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে না। তোমাদের কাছে এসব বলাই ব্যর্থ। ওই যে দেখো কিশোরী হাসছে ফ্যাল ফ্যাল করে। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বিরাজের এই ব্যাপারটা সম্পর্কে আপনার কি মত? তারানাথ আবার বলতে শুরু করলো, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি চন্দ্র প্রবল এমন জাতিকার এটা হতে পারে। হবে যে এমন কোনো কথা নেই, এর ভেতর আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজে দৃশ্যমান হয়। দামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানোই আমি প্রেত আত্মার অস্তিত্বের টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। এইবারে আমি জিজ্ঞেস করলাম, কি করে বোঝেন? আপনি কি দেখতে পান? দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। ঠিক কি রকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, সেই রকমই। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। কিশোরী বলল, সে যাই হোক, গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো, কবজের কথা তুলতেই বাবা বললেন, তুই তুই আবার কি কবচ দিবি? না না, তাতে আর কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারে হিসেবের বাইরে রেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এ ধারণা প্রত্যেকেরই। দেখোই না একবার, ফল যদি না হয় তাহলে খুলে ফেলে দেবে। তাও বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে অনেক কিছুই তো করলো, একবার না হয় ওটাও করে দেখি। 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। গ্রামে গঞ্জে এসব খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমার দেওয়ায় কবচের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। বাবা দেখি একদিন প্রশংসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরে ঘরে এসে দেখি দুজন গেয়ে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, কি চাই? তাদের প্রার্থনা অতি সরল।
ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতাবার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি, এই জন্যই তারা 200 টাকা অবধি খরচ করতেও রাজি। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে, কয়েকজনকে আর তাড়াবো। কাজে পরের দিন শেষ রাত্রে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী অনেকক্ষণ ধরেই উসখুস করছিল। এইবারে আর না পেরে সে জিজ্ঞেস করলো, কিন্তু এ ধরনের কবচ তো আপনি দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনে আশা ছিল সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবচ, গরু হারানোর মাদুলি দেওয়া ওসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাওয়া করলাম, সন্তানও হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ, হোম সবই শুরু করলাম। সেই থেকে পতনের আরম্ভ। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। 9-10 মাস এদিকে সেদিকে ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না খুশি হলে মা খুব খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার তো বড্ড ফাঁকা ফাঁকা লাগতো। শুধু হাসলাম, কি আর বলারই আছে। মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আকাশ থেকে আর পড়ে না। রাত্রে খাওয়ার সময় শুধু বাবা বললে, তুমি যে কবচ দিয়ে গিয়েছিলে বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা আবার বললে, এই যে একটা বিদ্যা শিখেছিস, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারিস। টাকার জন্য না হয়, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন রে? কি বা করি, অগত্যা চুপ করে বসে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিনই মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জেদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া। গোধূলি লগ্নে বিয়ে। রাত 11টার ভেতর বিয়ে থাওয়া হয়ে গেল। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করেছিল। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পেয়েছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কতই রাত্রি জাগবে। শরীর খাটাখাটুনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন ওট ওট করে। ব্যস্ত হয়ে উঠে বললাম, কি হয়েছে বাবা, বলো। বাবা পাংশু মুখে কেবল বললেন, বিরাজ বিরাজ আবার ওই রকম করছে। সে কি? এমন তো হবার কথা নয়। কি জানি, তুই কবচ দেবার পর আর কখনো তা হয়নি। বাসরেও তো সবাই মিলে আমোদ উল্লাস করেছে। তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছেন। তুই একবার চ জলদি। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছাতা ধরা ব্যবসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এই ঘটনা আর পাইনি। বিছানা ছেড়ে উঠে বললাম, শোনো, তুমি আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে।
আরে এসোই না আগে। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামল। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে কেবল বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? উপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই সঠিক। বাবার বিস্মৃত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এ কি? এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে হ্যাঁ, বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলে এই বিপদ তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরে দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভেবে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে দিয়েছিল। 8-10 মাস নিরাপদে কাটানোর পর সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জার ভয়ে সে এমন কাজ করেছে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, শোনো, তুমি যাও, বিরাজকে আড়ালে রেখে এটা পরিয়ে দাও। জামাইয়ের সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন এমন কাজ না করে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হলো। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেওয়ার সব আয়োজনই সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হচ্ছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে, যাওয়ার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হবার সময় বাড়ির সব মেয়েরা কান্নাকাটি করতে লাগে। এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজে পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। এ কি? এগুলো এমন কে করলো? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা ট্রেনে পার করে ভেতরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটে রেখেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটাটার ঢাকনা খোলা অবস্থায় পড়ে তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাস্ক ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাস্ক তার লক্ষ্য হবে। কোন শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু অত ছোট শিশু বাড়িতে কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাস্কে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ বসিয়েছে। কিন্তু এত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে, সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদ্যোগ হয়ে উঠছে তখন।
সারাদিন পথ হাঁটি, সন্ধেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাত্রের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখন। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দের পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথে নেশাতেই ঘরছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, ছোটা রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। কি কি বললে? এটা ছোট রামপুর? জি, কেন বাবু? না না, কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ। কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন। কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরে প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোত কম, কিন্তু নদীর দুপারে দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারে রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্যই তৈরি একটা চালাঘর দাঁড়িয়ে আছে। না, আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো নেমে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী। কাজে রাত্রে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় দিয়ে রাত্রের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়েছে। রুক্ষ ভূমিত্রীর উপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারের সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। এমন দৃশ্য তোমরা দেখনি। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টেরই পাও না। শহরের জীবন নেই। সত্যি শরীর খুব ক্লান্ত ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালা ঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমায় কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়লো লোকটাকে। ততক্ষণে বুঝতেই পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা। লোকটা খালি গায়ে ছিল, আধ ময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বালায় মুখে সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা দই টান দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেই দিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, এই শ্মশানেই থাকি।
মোড়া পড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞেস করলাম, থাকো মানে কি? তুমি কি করো? মরা পোড়াও নাকি? না, তাহলে শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না। কাজে এই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তা এ দেখেছি বাক্য পায়ে একেবারে অনিচ্ছুক। লোকটার গলায় বা এমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখোনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাভ। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিনই ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা। তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে এক লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পাড়ে। ওই যেখানে রাঙামাটির ঢিপি মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো। ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। ওকে খুব ভালোবাসতো কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এ ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটাই রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা। কাজ শেষ করে ফিরে যাবার কথা ছিল। বউটার আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাছে বৃষ্টি এসে পড়ে সেই ভয়ে টোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে সেই মরল। আমার আর কোনো সন্দেহই রইল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে না। লোকটা বলল, মনে রাখবার কারণ আছে বটে। বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠে বললাম, বলো কি তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে তার স্বামীকে বলবে। তার আর সময় পায়নি, কিন্তু
বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা সেটা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে পেটে সন্তান থাকলে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনেরই কারোর মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই, ঘর পুরো নিস্তব্ধ, দেশলাই জ্বালানো, কেউ নেই কোথাও। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটে উঠেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নে দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও, কোথায় গেল সে? ঠিক এই সময়ে এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা কোমট ভ্যাপসা গন্ধ। অচেনা ব্যক্তির পরিচয় প্রকট করে দিয়ে গেল যেন। ভেবে দেখলাম সব ঘটনায় এক সূত্রে গাঁথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে টল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগে গোলযোগ মিটে যেত। রাত্রি কমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমার এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করলাম। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গেই কি আরো একজনের নামে পিণ্ডি দেওয়া যাবে? মানে একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, আগে কেন হবে না, কিছু মূল্য ধরে দেবেন। এখন আগে কার নাম বলতে হবে, কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আবারও একটি আর্জি নিয়ে এসেছি। আমরা আমাদের প্রতিটি গল্পেই 100% পরিশ্রমের দ্বারা নিজেদের প্রতিনিয়ত উন্নত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলিকে উৎসাহ যোগাতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। এবং আপনাদের যত মতামত আছে সব আমাদের সাথে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, যা আমাদের উদ্ভাবনী শক্তিকে আরেকটু প্রেরণা যোগাবে। ধন্যবাদ।